আমি এখান থেকে পাতলা একটা লেয়ার কেটে আগে বের করব। হ্যাঁ, চকলেট বল বানানো দেখাবো আপনাদেরকে ডেকোরেশনের জন্য। উপরের থেকে মানে এটা তো একদম নিচের পার্ট ছিল, যদিও কেকটা এখনো সম্পূর্ণ ঠান্ডা হয় নাই, আরো সময় লাগবে। তো এত সময় তো আসলে ক্লাসের মধ্যে এত গ্যাপ দিলে আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন। এজন্য স্লাইস করার পরে ঠান্ডা হতে দিচ্ছি। হ্যাঁ, বেশ খানিকটা ঠান্ডা অলরেডি হয়ে গেছে, আরো কিছুটা হইলে ভালো হইতো, বাট এই অংশটা মানে পাতলা একটা লেয়ার আমরা কি করব, চকলেট বল বানাবো। এই যে ময়েস্ট কেকটা এরকম ডেন্স টাইপের হবে, সফট হবে কিন্তু ডেন্স টাইপের হবে, ঠিক আছে? যদিও আমার কাছে অনেকগুলো বল বানানো আছে, আপনাদেরকে তো আমার দেখাইতে হবে, তাই না? এই জন্য অল্প একটু দিয়ে আমি বল বানাচ্ছি। কনক, কনক, ময়েস্ট কেক খাইলে নিয়ে যান। সুন্দর ভেলভেটি একটা টেক্সচার হয় এই কেকটার, অসাধারণ একটা টেক্সচার হয়। দেখেন 3টা স্লাইস বের করছি, এটা সবার নিচের স্লাইসটা রেখেছি। ভেতরটা দেখেন কি সুন্দর মখমেলি একটা টেক্সচার হয়। হ্যাঁ, আচ্ছা, চকলেট বল বানানোর জন্য যেটাতে আমরা ডেকোরেশন করব, আমরা কিন্তু ক্লাস পোস্টে লেখা ছিল ডেকোরেশন আংশিক চেঞ্জ হবে, কারণ প্রত্যেকটা ক্লাসে যদি একই ডেকোরেশন করি মানুষ ভাববে এই মহিলা মনে হয় আর ডেকোরেশন জানে না। এর জন্য ডেকোরেশন প্রত্যেকটা ক্লাসে চেঞ্জ থাকে। কিন্তু এই যে একটা কমন আইটেম চকলেট বল, আপনারা কিভাবে বানাবেন? অনেকেই প্রশ্ন করেন এটা কেনা নাকি বানানো। এটা বানানো, কেনা না। এই যে আমরা কিছুটা কেকের ক্রাম বের করলাম না, এখন আমরা যে ডার্ক চকলেট গানাশটা বানিয়ে রেখেছিলাম, ঠিক আছে,
আমি ওই যে চকলেট গানাশটা বানানোর সময় বললাম না যে চকলেট গানাশটা কিন্তু ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, আমি এখন ফ্রিজিং চকলেট গানাশ এখানে ব্যবহার করব। ঠিক আছে, কেকের ক্রামটাকে খুব ভালো মতো বের করে দেন আমি কি করব, ফ্রিজিং চকলেট গানাশ এখানে ব্যবহার করব। এই যে যখন ফ্রিজে চকলেট গানাশ আপনারা রাখবেন এভাবে সেলফ র্যাপ করে রাখবেন। দেখেন এই চকলেট গানাশটা আমার ফ্রিজে রাখা ছিল, গানাশটা সুন্দর সেট হয়ে আছে। হ্যাঁ, এখন এইখান থেকে কিছুটা গানাশ আমি নিয়ে নিচ্ছি আমাদের চকলেট বল করার জন্য। এটা না অ্যাপ্রোপ্রিয়েট আসলে কোনো মাপ হয় না যে কতটুকু নিতে হবে, বাইন্ডিং এর জন্য যতটুকু লাগে। আর এই জিনিসটা ভাই হাত দিয়েই করতে হবে, নাক ছিটকানোর কিছু নাই। এই জিনিস চামচ দিয়ে করলে আসলে ওরকম আউটকাম আসবে না, হাত দিয়ে এটার ইটা বুঝতে হবে। হ্যাঁ, এই যে দেখেন কি দেখবেন সুন্দর করে বাইন্ড হচ্ছে কিনা। দেখেন আমি এরকম হাত দিয়ে করলে সুন্দর করে বাইন্ড হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? এখন ঠিক এইভাবে করে আমরা চকলেট বল বানাই। অনেকেই দেখবেন যে আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করে বল বানানো নাকি কেনা। বলগুলো কিন্তু বানানো। এই যে বল, সহজ না জিনিসটা, অনেক মজার একটা জিনিস। এমনি বলগুলো বানিয়ে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন 1 মাস, কিছুই হবে না। একটু কি হয়তো হাতের এই অবস্থা হইলে দেখতে একটু বাজে লাগে, কিন্তু একবার অনেকগুলো বল বানিয়ে রেখে দিলে অনেক দিন থাকে ফ্রিজে। মোট কথা এই ময়েশ্চারটা হাতে লাগতে হবে, না লাগলে তো আপনার বলগুলো রাউন্ড করতে পারবেন না বা সুন্দর মতো সেটও হবে না। হ্যাঁ, একটু প্রেসার দিয়ে বলটা বানাবেন, যেহেতু কেকের ক্রাম্ব আছে, ক্রাম্বগুলো যদি দেখাই যায় তাহলে কিন্তু মানুষ ধরেই ফেলবে, ধরে ফেলবে যে কিভাবে বানাইছেন। হ্যাঁ, ক্রাম্বগুলোকে অবশ্যই সুন্দর করে স্মুথ করে ফেলতে হবে। আচ্ছা আমি হাতটা ক্লিন করে আসি দেন। এই যে চকলেট গানাশটা থেকে গেল না, এটাকে আবারও এইভাবে সেলফ র্যাপ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব।
আজকে চলেন আমরা ক্যারামেল বাটার ক্রিম বানাই। হ্যাঁ, ক্যারামেল বাটার ক্রিম বানানো খুবই সহজ, খুবই মজার একটা ক্রিম। তার জন্য আমাদের লাগবে হচ্ছে 300 গ্রাম বাটার, তাই না? বাটার ক্রিমের কাজ সবসময় ঠান্ডা ওয়েদারে করবেন, ঠান্ডা রুমে করবেন। অধিক গরমে বাটার ক্রিমের কাজ করবেন না, তাহলে আউটকাম ভালো পাবেন না। আমরা একটু দেখি এই পর্যায়ে আমাদের ক্যারামেল সসটা দেখেন সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আমাদের যে সল্টেড ক্যারামেল ফিলিং ছিল, এটা কিন্তু সেইটা। হ্যাঁ, সল্টেড ক্যারামেল ফিলিং হচ্ছে এটা। সুন্দর করে স্মুথ করে একটা পাইপিং ব্যাগে আমি নিয়ে নেব কেক ডেকোরেশনের জন্য। হ্যাঁ, আচ্ছা আপাতত এভাবে থাক, আমরা ইউজ করার আগে একটু হালকা বিট করে নিব। হ্যাঁ, যাতে করে স্মুথ হয়ে যায়। আমরা এখন কি করব, 300 গ্রাম বাটার মেপে নিচ্ছি। বাটারটা খুব বেশি হার্ড থাকা যাবে না, আবার অনেক বেশি সফট হয়ে তেল ছেড়ে দিয়েছে এরকমও থাকা যাবে না। যে কোনো বাটার আপনারা নিতে পারেন। হ্যাঁ, সল্টেড আনসল্টেড যে কোনো বাটার নেওয়া যাবে। এখন কথা হচ্ছে রেসিপিতে দেখেন লেখা আছে ক্যারামেল সস 150 গ্রাম এবং বাটার হচ্ছে 300 গ্রাম। ক্যারামেল সস এটা হচ্ছে ডুলসে দি লেচে বলা হয় এটাকে, ঠিক আছে? বাইরের কান্ট্রিতে এটা খুব পপুলার একটা জিনিস, অনেক রেসিপিতে এটা ব্যবহার হয়। এটা বানানো একটু সময় সাপেক্ষ, যার জন্য বানিয়ে রাখা হয়েছে। প্রসেসটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। বাজার থেকে যখন কন্ডেন্স মিল্কের কৌটা আপনারা কিনবেন, কন্ডেন্স মিল্কের কৌটার সাইডের যে লেবেলটা থাকে না, কাগজের লেবেলটাকে সরিয়ে ফেলবেন। সরানোর পরে বন্ধ কন্ডেন্স মিল্কের কৌটা, ঠিক আছে? বন্ধ কন্ডেন্স মিল্কের কৌটা ধরেন এটা একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে আপনি দাঁড় করিয়েও দিতে পারেন, আবার চাইলে এভাবে শুয়েও দিতে পারেন। দেওয়ার পরে মেক শিওর হবেন যে এটা ডুবু ডুবু পানিতে ডুবেছে কিনা। পানি দিবেন, প্রেসার কুকারের মধ্যে পানি দিবেন এই পর্যন্ত। দাঁড় করিয়েও যদি দেন, এটার এতটুকু পর্যন্ত পানিতে ডুবে থাকতে হবে, ঠিক আছে? তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকাবেন। আটকানোর পরে প্রেসার কুকারের ঢাকনার উপর যে সিটিটা থাকে, সিটিটা খুলে ফেলবেন। খুলে বন্ধ প্রেসার কুকারের মধ্যে কন্ডেন্স মিল্কের কৌটাটাকে রেখে আপনারা চুলার মিডিয়াম হিটে 2 ঘন্টা জাল করবেন, ঠিক আছে? চুলার মিডিয়াম হিটে 2 ঘন্টা জাল করার পরে চুলাটাকে অফ করে দিয়ে সারা রাতের জন্য কৌটাটাকে আপনারা প্রেসার কুকারের ভিতরেই রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। গরম পানির মধ্যে এটা সারা রাত ঠান্ডা হবে, ঠিক আছে? গরম পানির মধ্যে পানিটা আস্তে আস্তে ঠান্ডা হবে, এটাও আস্তে আস্তে ঠান্ডা হবে, এটা ক্যারামেলাইজড হবে আর কি। তারপর সকালে উঠে আপনারা কি করবেন, কৌটাটাকে প্রেসার কুকার থেকে বের করে নেবেন। বের করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন 4 থেকে 5 ঘন্টা। অনেক ঠান্ডা হয়ে যাবার পরে এটা ক্রিম বানানোর উপযুক্ত হবে।
বাটারটা আমরা বিট করে একটু কালারটাকে চেঞ্জ করব, তারপর ঠান্ডা এটা আমরা ইউজ করব, ঠান্ডা অবস্থায় একদম। দেখেন ফ্রিজ থেকে ঠান্ডা বের করে নিয়ে আসছি আমি। আচ্ছা, অনেকে ভয় পাইতে পারেন এতক্ষণ জাল দিব গ্যাসের কি হবে। যখন প্রেসার কুকারে এই ডুলসে দি লেচেটা করবেন, ঠিক আছে, তখন চেষ্টা করবেন 3-4টা কৌটা একবারে জাল করতে, তাতে করে আপনাদের অনেক সাশ্রয় হবে। আর এটা অনেক রেসিপিতে ব্যবহার করা যায়। বানিয়ে নর্মাল ফ্রিজে মাসের পর মাস আপনারা স্টোর করতে পারবেন। কৌটার মুখ যদি না খোলেন তাহলে এটা বছরও থাকবে, কিছুই হবে না। কৌটার মুখ যদি এখন একবার খুলে ফেলেন, সেক্ষেত্রে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, আবার ইউজ করার সময় বের করে ইউজ করবেন। ক্লিয়ার সবাই? এটার চেহারাটা যেরকম হবে, এটা খাইতে অনেক মজা। আমরা এখন কি করব, এটাকে বিট করব। আমি আমি একবারে এই ডুলসে দিয়েছে 5 কৌটা বানাই। আমার প্রেসার কুকারে 5টা কৌটা আসলে জায়গা হয়, 5টা কৌটা বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। খুবই কাজের একটা জিনিস। কিন্তু যখন ক্রিম করবেন অবশ্যই এটা অনেক ঠান্ডা থাকতে হবে, নাহলে কিন্তু ক্রিম ঠিক হবে না, থিকনেসটা আসবে না ক্রিমের। হ্যাঁ, বাটারের কালারটাকে চেঞ্জ করলাম। এবার ঠান্ডা অবস্থায় এটা অ্যাড করব। আপনারা মেপে দিয়েন। আমি আর মাপতেছি না, আমাদের আসলে এই কেক এত করা হয়েছে আইডিয়া হয়ে গেছে। দেখেন ক্রিম আস্তে আস্তে ঠিক হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, ক্রিম কিন্তু অলমোস্ট রেডি। দেখেন আমাদের ক্রিম রেডি। হ্যাঁ, বাটার যে কোনো বাটার নিলেই হবে, শুরুতেই বলছি আমি, যেটা হাতের কাছে থাকবে সেটা নিলেই হবে। সল্টেড আনসল্টেড যে কোনো একটা নিলেই হবে। এবার এইটাকে হালকা একটু বিট দিয়ে নিতে হবে। কেন যেটা খুললাম, স্মুথ করে নেওয়ার জন্য। হ্যাঁ,
আরেকটা কাজ করতে পারেন আপনারা চাইলে, এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন না, এটার টেস্ট আরেকটু সুন্দর আনতে, যদিও করার দরকার পড়ে না, তারপরে বলে দিচ্ছি, এখান থেকে অল্প একটু এই সসটা মিশাইতে পারেন, খুবই ভালো আসে টেস্ট। আমি দিয়ে দিলাম কিছুটা। হ্যাঁ, এরকম মিশ্রণটা এরকম হবে। এটা আমি পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, যখন ইউজ করবো মাথাটা কেটে ইউজ করবো। ওকে, থাক এটার মধ্যে। ইউনিক পাইপিং ব্যাগ কোথায় পাইছি? শপিং লাভার্স বিডি পেজ থেকে নিয়েছিলাম। যখন কেক ফ্রস্টিং করবেন তখন অবশ্যই এরকম একটা টিস্যু নেবেন। হ্যাঁ, টিস্যু অথবা কিচেন টাওয়েল ভিজিয়ে চিপেও নিতে পারেন। একটু পানি দিলাম, কারণটা হচ্ছে বোর্ডটা যেন ভালো মতো বসে থাকে। অনেক সময় হয় না, কেক ডেকোরেশন করতে গেলে বোর্ড স্লিপ করতেছে, বাজে লাগে কিন্তু ব্যাপারটা, কেক অনেক সময় পড়ে যায়। এর জন্য এরকম একটা বোর্ড নেবেন। হ্যাঁ, বোর্ডের নিচে এরকম একটা টিস্যু ভিজিয়ে নেবেন অথবা কিচেন টাওয়েল ভিজিয়ে নেবেন, তো হচ্ছে বেস্ট একটা অপশন। এখন আমাদের যে বাটার ক্রিমটা আছে না, বাটার ক্রিমটা আমরা পাইপিং ব্যাগে নিয়ে নিব। মানে বললাম না, গতানুগতিক কেকের থেকে এই কেকটা একটু অন্যভাবে ফ্রস্টিং করতে হয়। আচ্ছা, বোর্ডে এমনভাবে ক্রিমটাকে সেট করবেন, মানে স্প্রেড করবেন, যতটুকু পর্যন্ত আপনি কেকের লেয়ার দিবেন, ঠিক আছে, কেকের বেস যতটুকু পর্যন্ত বসবে অতটুকু পর্যন্ত একটা লেয়ার দিয়ে নেবেন, তাহলে বোর্ডের উপরে কেকটা খুব সুন্দর মতো সেট হয়ে থাকতে পারে। আপনি কাস্টমারের হাতেই দেন আর ফ্রিজিং করেন না কেন, কেক কিন্তু কোথাও থেকে কোথাও নিতে গেলে কিংবা নামাতে উঠাতে গেলে পড়ে যাবে না। আর যত ইঞ্চি কেক মোল্ডে কেক বেক করবেন তার থেকে মিনিমাম 2 ইঞ্চি বড় বোর্ড নেবেন, তাহলে ধরতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে দেখেন। এখন আমরা সিরাপটা দিয়ে দিচ্ছি। ময়েস্ট কেক কিন্তু ফ্রিজিং করলে
খাওয়ার আগে মিনিমাম 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা আগে নর্মাল টেম্পারেচারে নামিয়ে রাখবেন, নাহলে কিন্তু খেয়ে মজা পাবেন না। হালকা একটা ক্রিমের লেয়ার দিচ্ছি, হ্যাঁ, খুবই হালকা। পাইপিং ব্যাগের মাথাটাকে অল্প করে কেটে নিলাম। এবার জাস্ট দেখেন রাউন্ড হবে, হ্যাঁ, বর্ডারটা ঠিক করবো আমরা। আর একটা লেয়ার, এবার যেই ক্যারামেল ফিলিংটা রেখেছিলাম এটা দিচ্ছি। আপু সুন্দর একটা রেসিপিরে পরিবর্তন করার চেষ্টা কেন থাকবে? চকলেট সিরাপের দাম তো বেশি না, জিনিসটা কিনে নিয়ে তারপর প্র্যাকটিস করেন। সাইডটাকে হালকা একটু প্রেসার দিয়ে ক্রিমের সাথে সেট করে দিবেন, হ্যাঁ। আবারও হালকা লেয়ারের ক্রিম। এবার আবারও বর্ডারটাকে ঠিক করতে হবে, হ্যাঁ। যে মাপ দেওয়া হয়েছে এতটুকু ক্রিম বাঁচবেও না, নষ্টও হবে না, বেশিও লাগবে না, ঠিক আছে। যে ফিলিংয়ের মাপ দেওয়া হয়েছে ওইখান থেকেও কোনো প্রবলেম হবে না। এতটুকু থাকবে আমাদের ডেকোরেশনের জন্য, হ্যাঁ।
জাস্ট সাইড দিয়ে প্রেসার দিয়ে বসিয়ে দিব ক্রিমের সাথে। সিরাপ যাচ্ছে। ইভেন যে সিরাপের মাপ দেওয়া হয়েছে সিরাপ থেকেও এতটুকু সিরাপ বাঁচবে না। কোনো কিছু অপচয় হবে না, বাড়তিও লাগবে না। যেটুকু না মাপ বলা হয়েছে ওইটুকুই লাগবে আপনাদের। হ্যাঁ, একটু সরাই নেই। আচ্ছা, সাইডের ক্রিমটাকে একটু সেট করে দিব। হ্যাঁ, তারপর সাইড থেকে আমরা সুগার সিরাপ ব্রাশ করব। এটাই হচ্ছে সিক্রেট, যে কেক কাটার পরে কিভাবে এত সুন্দর জিনিস বের হয়। বলো, কেকটার দাম 4,500 টাকা। মিথ্যা কথা বলবো কেন? তোমার জন্য তো স্টুডেন্ট গুলো দাম জেনে গেল। দেখছেন, আমার আব্বুই বলতেছে এত দাম। ছি, দেখি কি করি। কি করবা? তুমি খাবা? তুমি না খেলে অন্য কারো দিতে পারবো না, কারণ সবাই এটা টেস্ট বুঝবে না। এই যে আমাদের সুগার সিরাপের পরিস্থিতি, এই যে মনে হয় 1 টিস্পুনের মতো আছে। শেষ। হ্যাঁ, কাজ শেষ, সিরাপও শেষ। টেনশনের কোনো কারণ নেই। এত কিছু বেঁচে থাকবে, এত কিছু নষ্ট হবে, কিচ্ছু বাঁচবে না, কিচ্ছু নষ্ট হবে না। আচ্ছা, সিরাপটা বসে গিয়েছে। এখন আমরা আমাদের কেকটাকে ক্রাম কোট শুরু করব। হ্যাঁ, অবশ্যই হাতের কাছে ভেজা টাওয়েল রাখবেন।
আচ্ছা, হাতে যদি সময় থাকে ক্রাম কোট করার পরে মিনিমাম আধা ঘন্টা কেকটাকে নর্মাল ফ্রিজে রাখবেন, তাহলে তারপর ফাইনাল ফিনিশিং করবেন, তাহলে ফিনিশিংটা সুন্দর হবে। আর যারা এমনি তাড়াতাড়ি কাজ করতে চান, হাত হাত চালু হয়ে গেছে, তারা সাথে সাথে ফিনিশিং আনতে পারেন। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না, সাথে সাথে ফিনিশিং আনা যাবে। চাইলে আপনারা কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে সেট করেও ফিনিশিং করতে পারেন। এই পর্যায়ে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে নেবেন, ঠিক আছে? আমাদের যেহেতু সময় স্বল্পতা, আমরা একবারেই ফিনিশিং করে দিচ্ছি। কোন বাটার ভালো? সবচেয়ে ভালো হচ্ছে লুপার্ক আনসল্টেড বাটার, ঠিক আছে? যদি বাজেট ইস্যু না থাকে, লুপার্ক আনসল্টেড বাটার সবচেয়ে বেস্ট অপশন। আর যদি বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে কোনো কিছু ইউজ করতে চান, সেক্ষেত্রে ফার্ম ফ্রেশ বেস্ট অপশন। আমাদের কেকও ফাস্টিং শেষ হয়ে যাবে, ক্রিমও শেষ হয়ে যাবে। এই যে ক্রিম লাস্ট পর্যায়ে শেষ। ওকে, থাকবে না, থাকবে না, একটা কিছুও থাকবে না। এখন সাইডটা আমরা ভালো মতো সমান করে নিচ্ছি। চকলেট সিরাপ কি ডার্ক চকলেট আর মিল্ক চকলেট সিরাপ? আপু ডার্ক চকলেট সিরাপ, ইউএস এরটা কিনবেন, বাংলাদেশিটা খুবই বাজে ফ্লেভার। ইউএস এর যেটা আছে চকলেট সিরাপ, ওইটা কিনবেন সিথি আপু। হ্যাঁ, আমাদের ডার্ক চকলেট গানাশ তো বানানোই আছে, তাই না? আমরা এখন কেকটাকে ফিনিশিং দিয়ে ফ্রিজিং করে ফেলবো, কারণ ক্রিমটা সেট না হলে গানাশ কোটটা সুন্দর হবে না। যেহেতু আমরা টোটাল কেকটায় গানাশ কোটিং করব,
এজন্য কেকটা ফ্রিজে রেখে সেট করতে হবে প্রথমে। এটা আমার অভ্যাস, ফিনিশিং দেখানোর পরে জিগজ্যাগ ডেকোরেশন না করলে আমার পেটের ভাত হজম হয় না। আমার খুব পছন্দ। হ্যাঁ, ফিনিশিং সবসময় সফট হাতে করবেন। কাজ করতে করতে হাত সফট কেন? সফট থাকে না, হাত এমনি হয়ে যায়। আমি কেকটাকে দ্রুত সেট হওয়ার জন্য ডিপে রাখতেছি এখন। হ্যাঁ, আপনারা বাসায় যখন কাজ করবেন চেষ্টা করবেন কেকটা একদম ফাইনাল ফিনিশিং দিয়ে ওভারনাইট নর্মাল ফ্রিজে রাখতে। যেহেতু আমরা পুরোটা গানাশ কোট করব, কেকটা একদম ঠান্ডা অবস্থায় বাটার ক্রিমটা সেট অবস্থায় থাকতে হবে। ঠিক আছে? আর যদি হাতে অল্প সময় থাকে সেক্ষেত্রে যে আমি এখন যেমন করব, ডিপ ফ্রিজে রেখে দিব কেকটাকে, মানে বাটার ক্রিমটা শক্ত হওয়ার জন্য অল্প কিছু সময় রাখলেই হবে। হ্যাঁ, ওই ফাঁকে আমরা চকলেট টপার বানাবো। প্রত্যেকবার কিন্তু আমি ভেজা টাওয়াল দিয়ে নাইফ মুছে নিচ্ছি। এনাফ, গানাশ ঢালার জন্য এনাফ, আর বেশি টান হেঁচড়া করার কোনো দরকার নেই। ক্রিমটা দ্রুত শক্ত হওয়ার জন্য, ঠিক আছে, মানে ক্রিমটা দ্রুত সেট হওয়ার জন্য আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা বাসায় কি করবেন, হাতে সময় থাকে যদি, তাহলে নর্মাল ফ্রিজে ওভারনাইট রাখবেন, পরের দিন কেকটার উপরে গানাশ ঢালবেন। যেহেতু আমাদের ক্লাসটা আজকেই শেষ করতে হবে, তাই আমি এটাকে সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা টেকনিক। হ্যাঁ, চকলেট টপার বানানোর জন্য আমি কিছু ডার্ক চকলেট মেল্ট করে নেব। এই যে দেখেন, আমাদের যে গানাশটা আমরা বানিয়ে রেখেছিলাম না, গানাশটা কিন্তু এই দেখেন বেশি ঘন হয়ে গেছে। এটা কেকের উপরে ঢালা যাবে না। যখন আমরা কেকটা ফ্রিজ থেকে নামাবো, গানাশটাকে আরেকটু কয়েক সেকেন্ড মেল্ট করে একটু লিকুইড ফর্মে এনে নিব।
শুধু ডার্ক চকলেট, আর কিচ্ছু না। হ্যাঁ, আমার এই পাত্রে চকলেট গলানো থাকে তো, তাই আমি আর এক্সট্রা করে এখানে চকলেট নেই নাই। মানে যেটা এক্সট্রা থাকে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিই। এটা আমি প্রায় 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামায় রাখছি। এটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখা ছিল। কিন্তু এখন মানে প্রতিদিন একটা একটা করে পাত্র মাখানোর থেকে আমি এক পাত্রেই সবসময় চকলেট মেল্ট করি। এটা দেখেন আমার মেল্ট হয় নাই 30 সেকেন্ডে, আমি আরো কিছুটা টাইম দিব। টপার যদিও আমার বানানো আছে, বাট আপনাদেরকে তো দেখাইতে হবে, তাই আমি অল্প অল্প কয়েকটা টপার দেখাই। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কোনো হুইপ ক্রিম বাটার কিচ্ছু নাই। কিরে মা, না সল্টেড ক্যারামেল কেক। শুধু ডার্ক চকলেট। হ্যাঁ, শুধু হোয়াইট চকলেট দিয়েও যদি বানাইতে চান, শুধু হোয়াইট চকলেট মেল্ট করবেন, আর কিচ্ছু না। না, আপনাদেরকে ব্লুবেল দিয়ে টপার দেখাইতে চাইছিলাম, ব্লুবেলটা আর ইউজ করলাম না। এটাও কিন্তু কোকো আইভরি চকলেট। আচ্ছা, আমি 2 ধরনের টপার দেখাবো। আমি বেকিং পেপারটাকে এরকম করে নিচ্ছি, এটা খুবই সুন্দর লাগে কেকের সাইডে দিলে। এখান থেকে কিছুটা চকলেট আমি নিয়ে নিচ্ছি। টপার কখনো হিসাব করে বানাবেন না। টপার হাতের গরম পেয়ে মেল্ট হয়ে যাবে কেকে সেট করতে গেলে, তারপর হচ্ছে কাটার পরে তুলতে গেলে কিছু ভেঙে যাবে, এটা একদম স্বাভাবিক। হ্যাঁ, এই জন্য টপার কখনো হিসাব করে বানাবেন না। একটু বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখবেন। টপারও কিন্তু স্টোর করা সম্ভব, ঠিক আছে? চকলেট টপার বানিয়ে এয়ার টাইট বক্সে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। চকলেট টপার 6 মাসেও কিছু হয় না, সব কিছু আসলে স্টোর করা সম্ভব। এটাকে আমরা টাচেবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, এদিকে আরেকটা কাগজ নিলাম। আপু, আমি তো কখনো দেখি নাই চকলেট হার্ড হয়, সফট হয়। আপনি কোন চকলেটের কথা বলতেছেন? আমরা বেকিং এর কাছে যে সমস্ত চকলেট ব্যবহার করি সব তো একই রকম থাকে আপু। আরাবি, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কার্ল টপার করার জন্য, কার্ল টপার কিন্তু সবার হাতে প্রথমেই হবে না, একটু প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, এই যে পেঁচানো টপার গুলো, এটা কেকের উপর বসাইলে বেকারির লুক চলে আসবে একদম। একটু সমান করে দিব। ওকে, খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এদিকে দাও।
আচ্ছা, কার্ল টপার বানাইতে হলে চকলেটটা টাচেবল হতে হবে, ঠিক আছে? এটাও কেউ টাচেবল করে কাটতে হবে, এবং এই চকলেট যে কার্ল টপারটা বানাবেন, কার্ল টপারটা বানানোর সময়ও চকলেটটা টাচেবল থাকতে হবে। আবার খুব বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু আপনি রাউন্ড করতে পারবেন না। তো কিছু আছে নর্মাল টেম্পারেচারে রাখার পরও সহজে গলে না, ওগুলো চকলেটের পর্যায়ের মধ্যেই পড়ে না, ওগুলো ডুপ্লিকেট চকলেট। অরিজিনাল চকলেট হালকা একটু গরম টেম্পারেচার পেলেই গলে যায়। আচ্ছা, এটা টাচেবল মোডে চলে আসছে। আমরা এখন কি করব, এই নাইফের এই অবস্থা সুন্দর করে এই হাতে কাটবো। হ্যাঁ, স্টিলের স্কেলটা করে রাখবেন। যতটুকু মোটা চিকন কার্ল আপনি করতে চান ততটুকু করে কাটবেন। কার্ল টপারটা বানানো খুবই ঝামেলা। একটু চকলেট শক্ত হয়ে গেলে এটাকে আপনি রাউন্ড করতে পারবেন না, আবার বেশি নরম থাকলেও রাউন্ড করতে পারবেন না, একটার সাথে একটা লেগে যাবে। আর কার্ল টপার এমন এক আজাইরা টপার, এটা বানাইতে গেলে বেশ কিছু ভেঙে যায় খুলতে গেলে, এর জন্য একটু বেশি পরিমাণে বানানোর ট্রাই করবেন। ওকে, এখন দেখেন এটাকে আমরা, এটা কিন্তু এখন দেখেন ফ্লেক্সিবল মুডে আছে। হ্যাঁ, একটু শক্ত হয়ে গেলে কিন্তু একদম শুরু থেকেই ভাঙতে শুরু করবে। একদম কেয়ারফুল ভাবে একটু সফট থাকতে থাকতে এটাকে পেঁচিয়ে ফেলবেন। যদিও অন্যরকম ডেকোরেশন দেখাতে চাইছিলাম, তার হইলো না, একই রকম দেখান লাগলো। আচ্ছা, এটা ফ্রিজে রাখা রাখবো, এটাকে এখন ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য। হ্যাঁ, খুলতে গেলে দেখবেন অর্ধেক ভাঙছে অর্ধেক থাকছে। এটাকেও আপনারা চাইলে যে কোনোভাবে কাটতে পারেন, চৌকা, রাউন্ড, যে কোনোভাবেই কাটতে পারেন। আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে টাচেবল থাকতে হবে, ঠিক আছে? আবার খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু কাটতে গেলে ভেঙে যাবে একদম। এই যে টাচেবল মোডে আসছে, তখন আমি এভাবে রাউন্ড করে করে কেটে নিচ্ছি। তারপর এটাকে নর্মাল ফ্রিজে রাখার পরে খুললেই খুলে চলে আসবে টপারগুলো সুন্দর হয়ে। ম্যাও, কি হয়েছে? এই যে সাইডের যে চকলেটগুলো থাকবে না এক্সট্রা, অনেকে করে কি চকলেটগুলো ফেলে দেয়। ফেলে দিবেন না, একটা পাত্রে স্টোর করে রাখবেন, এয়ার টাইট পাত্রে নর্মাল ফ্রিজে স্টোর করে রাখবেন। এটা দিয়ে আপনারা পরেও কাজ করতে পারবেন, এটা মেল্ট করে আবারও কাজ করা যায়, কিছুই হয় না চকলেটের। টাওয়েল কই? আর এটা একটু ফ্রিজে রাখো তোমার, ধরে রাখতে পারবা? জায়গা আছে? ভেঙে যাবে, হাতে ধরো। কয়টা বাজে দেখো তো? 8টা বেজে গেছে, 8টা বাজ গিয়া।
কেকটা সেট হতে হতে আমরা আমাদের গানাশের কনসিস্টেন্সিটা ঠিক করে ফেলবো। ওকে, গানাশটা এখন আমি একটু দেখাই। গানাশটা এখন এই পজিশনে আছে। আমরা কিছুই না 10টা সেকেন্ড একটু ওভেনে দিব। এই কনসিস্টেন্সি থাকলে গানাশ ঢালার পরে স্প্রেড করা যায় না, যেহেতু কেকটা আমাদের ফ্রোজেন অবস্থায় থাকবে। আর একটু লিকুইড ফর্মে আনতে হবে, কিন্তু কোনো ক্রমেই গানাশটা অতিরিক্ত গরম থাকা যাবে না। আবারও বলছি, গানাশটা অতিরিক্ত গরম থাকা যাবে না, আবার একদম জমে সেট হয়ে গিয়েছে এরকম ঠান্ডা গানাশও থাকা যাবে না। কনসিস্টেন্সিটা কি হবে, একদম খুব বেশি ঘনও না, আবার একদম খুব বেশি পাতলাও না। এটা দেখতে পাচ্ছেন, এটা কেকের উপরে দিলে আমি স্প্রেড করতে পারবো না। ঠিক আছে, এটা এখন কি করব, অল্প একটু মেল্ট করব, একটু 10 সেকেন্ডের জন্য দিচ্ছি। যদি যাইতে চাই নিয়ে যাও। আর নাজমারে আসতে বলবো, থালা বাসন আছে তাদের যেতে। এই যে আমরা এখন একটু দেখি। আচ্ছা, গানাশটা ঢালার সময় আমরা যে বাচ্চাদেরকে দুধ খাওয়াতাম না ফিডারে, আমরা হাতের উপর দিয়ে কিন্তু দেখতাম যে সহনীয় মাত্রায় আসছে কিনা। গানাশটাও যদি ওরকম উষ্ণ গরম অবস্থায় থাকে আর কেক যদি ফ্রোজেন অবস্থায় থাকে, তাহলেও ওকে, ঠিক আছে, ঢালা যাবে। যদি গানাশটা খুব গরম থাকে, আপনার হাতে সহ্য হচ্ছে না, তখন কিন্তু গানাশটা ঢালা যাবে না। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? আমি একটু ফিঙ্গার দিয়ে দেখি, এটা ঢালার মতো কনসিস্টেন্সিতে আসছে, উপযুক্ত এখন। হ্যাঁ, এই যে আমরা একটু দেখি আমাদের কেকটা। আমরা যখন ওভারনাইট কেকটাকে ফ্রিজিং করব, তখনও কিন্তু আমাদের বাটার ক্রিমটা এরকম টাচ করা যাবে। আমি যেহেতু এখন তাড়াতাড়ির জন্য ডিপে রেখে দিয়েছিলাম, দেখেন বাটার ক্রিমটা কিন্তু আমাদের টাচ করা যাচ্ছে। ঠিক আছে, বাটার ক্রিমটা টাচ করা যাচ্ছে। এই পর্যায়ে আমরা কি করব, গানাশটাকে ঢালবো। আমি গানাশটা আবারও চেক করি, কারণ গরম থাকলে একদম সাড়ে সর্বনাশ। প্যালেট নাইফে চকলেট লেগে আছে, তো চকলেটগুলোকে ক্লিন করে নিই। আচ্ছা, গানাশের মাপটা বলি। আমি যে বললাম না যে এমন মাপ দেওয়া হয়েছে ক্রিম বাঁচবে না, সিরাপ বাঁচবে না, গানাশ একটু বেঁচে থাকবে, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, গানাশ আসলে অত মাপঝোপ করে করা যায় না। আপনার 15-20 গ্রামের মতো গানাশ বেঁচে থাকবে। সাইডটাকে অতি দ্রুততার সাথে কভার করবেন। হ্যাঁ, বসে থাকলেই লস, সাইডের কভার করতে পারবেন না, কারণ ফ্রোজেন কেকের উপরে গানাশ ঢাললে গানাশ খুব দ্রুত জমতে শুরু করে।
একটু সফট থাকতে থাকতে করলে ভালো হয়। যদি দেখেন কোথাও গানাশ সেট হয়ে গেছে, আপনি ঠিক করতে পারতেছেন না, সেক্ষেত্রে গরম পানি ইউজ করবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি। হ্যাঁ নাজমা, দরজা লাগা। যে অংশগুলো আপনি হাতের কাজ তো দেখা গেল যে ভালো মতো টানতে পারলেন না, হয়তো এসির টেম্পারেচার বেশি হয়ে গেছে, কিংবা কেক ফ্রোজেন অবস্থায় আপনি হ্যান্ডেল করতে পারতেছেন না, হাতের কাছে গরম পানি রাখবেন। এই যে যে অসমান অংশগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি এখনই ঠিক করে দেখাচ্ছি। জামিনী জামিনী, সবই এখন ঠিক হয়ে যাবে। সেট হোক, তারপর ঠিক করে। আমার রুম হচ্ছে স্পেশাল ঠান্ডা করছি, আমি গরম করছি তো, বাটার ক্রিমের কাজ করবো দেখে রুম এসি ছেড়ে আগে ঠান্ডা করছি ইচ্ছা মতো। সবই ঠিক হয়ে যাবে এখন, এক তুরির ব্যাপার। এই যে স্পাইরাল করলাম, এটাকে চাইলে এখন গরম পানি দিয়ে সমানও করে ফেলা যাবে। গরম পানি নিয়ে নাইফটাকে ভেজাবো। গরম নাইফ দিয়ে সাইডটাকে টান। এই যে সমান হচ্ছে, ঠিক আছে। এই যে এই সাইড টেবড়ো থেবড়ো ছিল। হি হি হা হা। যে কোনো গানাশ কোটিং এর কেক ঠিক করতে হলে 1 নাম্বার মহা ওষুধ হচ্ছে গরম পানি। তারপরে যে কোনো বাটার ক্রিমের কেক এবড়ো থেবড়ো হয়ে গেলে ঠিক করার মহা ওষুধ হচ্ছে গরম পানি। এমনি ঠিক হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না।
এখানে একটু দেখেন উঁচু হয়ে আছে, গরম পানি দিয়ে হালকা একটা টান, শেষ। তবে একদম গায়ের জোর খাটানো যাবে না, আলতো হাতে, হ্যাঁ। গরম পানি বসায়, চকলেটগুলো গরম পানি পরিষ্কার কর। হ্যাঁ, এগুলো গরম পানি। কেক ফ্রস্টিং করার পরে ওভারনাইট ফ্রিজে রেখে তারপর কাটবেন, আর কাটবেন হচ্ছে গরম নাইফ দিয়ে। ঠিক আমি যেভাবে গরম নাইফটা ডিপ করে কেকটা ঠিক করলাম, ওই রকম গরম নাইফ দিয়ে কেক কাটবেন, তাহলে কেকের স্লাইস সুন্দর হয়, বিশেষ করে বাটার ক্রিমের কেক। এই যে আমাদের ইফেক্টটা এরকম আসবে, হ্যাঁ। আর এই চকলেটগুলোকে অবহেলা করবেন না, রেখে দিবেন। এটা পরে করি। এবার মহাযুদ্ধের কাজ। এই যে এরকম, এগুলো মানিয়ে নিতে হবে ভাই, কিছু করার নাই। এটা এমন একটা ট্রিকি জিনিস, জাস্ট কয়েকটা আপনি আস্ত পাবেন, আর অধিকাংশটাই ভেঙে যায়। এরকম সুন্দর দেখে কয়েকটা আলাদা করে রাখবেন, আবার বানাইতে চাইলে আবার মেল্ট করে বানাইতে পারবেন। আমি যেদিন চকলেট টপারের কাজ করি, অনেক টাইম ধরে টপার বানাই, কারণ প্রতিদিন টপার বানানো ধৈর্য কুলায় না, যেরকম ঝামেলা হয়। এর জন্য টপার যখন বানাই তখন অনেকগুলো একসাথে বানিয়ে রাখি। এই যে এগুলো ফেলবেন না, এগুলো কিন্তু কাজে লাগবে, হ্যাঁ। আপু, কেক কাটার সময় ছুরিটা কি গরম পানি দিয়ে গরম করব? হ্যাঁ, আমি ঠিক যেইভাবে গরম পানির মধ্যে নাইফ ডিপ করে কেক ঠিক করলাম, সেম ভাবে আপনি গরম করবেন, হ্যাঁ।
এই চকলেটগুলোকে আমি এয়ার টাইট বক্সে রেখে দিচ্ছি। এই যে একটা সুন্দর আছে। তারপরে যে অসমান অংশগুলো, এগুলোকে আবারও মেল্ট করে আপনারা কাজ করতে পারবেন। শুধু স্টোর করবেন সুন্দরভাবে এয়ার টাইট করে। এগুলোর উপরে গোল্ডেন ডাস্ট করে দিলে সুন্দর লাগবে দেখতে। চকলেটের কাজ করা দুনিয়ার প্যারা। রুম বেশি ঠান্ডা হলেও সমস্যা, তাড়াতাড়ি সেট হয়ে যায়। আবার রুম গরম হলেও সেট হইতে চায় না। 21 ক্যারেটের গোল্ড ডাস্ট করে দিচ্ছি। এই গোল্ডেনটা হচ্ছে গোল্ডেন ডাস্ট কালার, এটা হচ্ছে এডিবল, খাওয়া যায়। হ্যাঁ, এই যেমন একটা টপারে যে ভাঙছে দেখেন, এরকম মানতে হবে। মানে টপারের কাজ করতে গেলে সব থাকবে না, সব থাকবে না, কিছু ভাঙবে কিছু থাকবে। এখান থেকে বলটাকে আমি হাফ পোর্শনে ডিভাইডেড করলাম, করে একই রকম তো ডেকোরেশন হয়ে গেল। চাইলাম আজকে একটু অন্যরকম করতে, সেই একই রকম হইল। যদিও উপরটা অন্যরকম হয়েছে। আরেকটা যে দেয়া ছিল না, ওটা হচ্ছে রেডিমেড চকলেট ছিল, ওটাকে মাঝখান দিয়ে ভেঙে আমি দিয়ে দিয়েছিলাম। একটা আগের ছবিতে দেখবেন চকলেটের শেল টাইপের কিছু একটা আছে, ওটা হচ্ছে রেডিমেড চকলেটটাকে জাস্ট ভেঙে অর্ধেক অবস্থায় বসাই দিয়েছিলাম। এটা যদি এখন আমি স্লাইস করতে চাই, অনেক বিচ্ছিরিভাবে স্লাইস হবে। ওভারনাইট ফ্রিজে রেখে সেট করে তারপর স্লাইস করলে কেকের স্লাইসটা সুন্দর হয়। আর অবশ্যই গরম নাইফ দিয়ে স্লাইস করবেন। আমাদের যেই সল্টেড ক্যারামেল ফিলিংটা ছিল, এটা আমি দেখেন ছোট্ট একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি।
এখন এটার মাথাটাকে আমি খুবই চিকন করে কাটবো। হ্যাঁ, এই তুই এখানে লেগে যাচ্ছিস কেন রে? এই বলগুলোর উপরে দেওয়ার জন্য। যদি আরেকটু চিকন করে কাটলে ভালো হতো। আমার হাতে আজকে মোটা হয়ে গেছে কাটা, না হাতের কাজ তো। অথবা চাইলে এরকম এরকম করে দিতে পারেন, সল্টেড ক্যারামেলের ফিলিং আসবে, সুন্দর লাগবে দেখতে। আচ্ছা দেখছেনই তো। হ্যাঁ, এখন স্লাইস করার দরকার নেই, পরে পিক আর ভিডিও দিও। কেকটাকে হয়তো আস্ত অবস্থায় আমি সেল করে দিব আপু, হয়তো ভিডিও করার সুযোগ পাবো না। আমি আপনাদেরকে তো ওইভাবে দেখাইলামই, জাস্ট এটা একটু করে নিচ্ছি আমি, সুন্দর লাগে দেখতে। খারাপ লাগতেছে না কিন্তু। এখন স্লাইস করলে একদম কি কি বলবো, একদম ছড়ায় যাবে কেক। মানে কেকটা তো সিরাপও এখনো বসে নাই। হ্যাঁ, একদম এমন ছড়াবে কল্পনাও করতে পারবেন না। আমরা কিন্তু চাইলে এটাকে এক্সট্রা ডেকোরেশন দিতে পারি। এই চকলেট বলগুলোকে ছোট ছোট করে বসাই দিচ্ছি। তারপরে উপরে গোল্ডেন ডাস্ট করে দিব, সুন্দর লাগবে দেখতে। ডেকোরেশন আসলে ওইভাবে বলারও কিছু নেই, দেখানোরও কিছু নেই, যে যার মতো খুশি সে ডেকোরেশন করে ফেলে, এটা যার যার ইচ্ছা মতো। আবারও বলে দিই, ক্লাস সেফ থাকবে দেখে কেউ বসে থাকেন না, ক্লাস রেকর্ড করে নোট করে নিন। হ্যাঁ, পরে যদি ফেসবুক মামা আবার ঝামেলা শুরু করে, পরে কিন্তু সব শেষ। এই তো আর কি, 5টা থেকে 8টা পর্যন্ত ক্লাস হওয়ার কথা ছিল। টাইম হয়তো একটু বেশি নিয়ে ফেলছি, কারণ কেক ঠান্ডা হইতে সময় লাগছে। বকা দিয়েন না কেউ, বাসায় ট্রাই করেন কেকটা। আপনাদেরকে তো প্রথমে আমি প্লেন করেই দেখালাম, তারপর না স্পাইরাল করলাম। তখন কি আপনি ক্লাসের বাইরে ছিলেন? প্রিন্স জাহিদ আইডি থেকে যে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, প্রথমে তো আমি আপনাদেরকে সমান করেই দেখাইলাম, তারপর না স্পাইরাল করলাম। প্রথমে যখন গানাশ ঢালবেন, প্যালেট নাইফ দিয়ে জাস্ট এরকম স্প্রেড করে দিবেন, তাইলেই সমান হয়ে যাবে। চকলেট বল জমতে জমতে আমার রুমের অবস্থা খারাপ। চকলেট বল বানাইতে বানাইতে জমাইতে জমাইতে শেষ হয়।
অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে কেকটা কতটুকু ওজন হয়েছে, মেপে দেখাচ্ছি। কেকটা অনেক ভারী, অনেক ভারী ময়েস্ট কেক, তার উপর আবার বাটার ক্রিম। আমি হচ্ছে এই বোর্ডে কেক করছি, রাইট? বোর্ডের মাপ হচ্ছে 107 গ্রাম, ঠিক আছে? কেকটা মাপার পরে এখান থেকে 107 গ্রাম আমি মাইনাস করে ফেলবো। 1587 গ্রাম, ঠিক আছে? তাহলে 107 গ্রাম বাদ দিলে হয় হচ্ছে 1.5 কেজি কাছাকাছি কেক। হ্যাঁ, 1.5 কেজি কেক হয়। আপনি 1.5 কেজি হিসাবে ধরতে পারেন এটাকে। $1480, ওই 20 গ্রাম এদিক সেদিক আর কি, ঠিক আছে? আমি আবার অঙ্কে খুব কাঁচা ভাই, ক্যালকুলেটর না টিপলে আমি সহজে অঙ্ক বের করতে পারি না হুটহাট করে। যে রেসিপি শেয়ার করা হয়েছে টোটাল 1.5 কেজি ওজনের একটা কেক রেডি হবে। হ্যাঁ, আপনাদের অনেক টাইম বেশি নিয়ে ফেলছি আমি। এক নাম্বার কথা হচ্ছে এটা হচ্ছে ময়েস্ট কেক, 2 নাম্বার কথা হচ্ছে বাটার ক্রিম ফ্রস্টিং, 3 নাম্বার কথা হচ্ছে অনেকগুলো গানাশ গেছে, টপার গেছে, সব কিছু মিলেমিশে এটা একটা 1.5 কেজি ওজনের কেক রেডি হয়েছে। ওকে, ভালো থাকেন সবাই। কোথাও কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট করে রাখেন। আর ক্লাস সেভ থাকবে দেখে বসে না থেকে ক্লাস নোট করে ফেলেন, ঠিক আছে? ফেসবুক যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ডিলিট করে দিতে পারে, আর আমাদের কাছে এত ক্লাসের ব্যাকআপ রাখা আসলেই সম্ভব না। এর জন্য বলে দিচ্ছি, পরে যে আবার বলবেন আপনি তো বলছিলেন থাকবে, এখন কেন নাই। ঠিক আছে, এর জন্য আগে থেকে বলে দেয়া যে প্লিজ সবাই নোট করে রাখবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ সবাইকে। হ্যাঁ।